আজ আমরা বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন পথের পাঁচালী থেকে নেওয়া একটি অসাধারণ অংশ নিয়ে কথা বলব। চলুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আঁটির ভেপু গল্পের মধ্যে দিয়ে শৈশবের সেই মায়াময় নিখুঁত জগতে একবার উকি দেওয়া যাক। বেশ, গল্পটা শুরু হচ্ছে এখান থেকেই। কোনো পরিবার বা বড়দের জগৎ দিয়ে নয়, বরং একটা ছোট্ট ছেলে আর তার মহামূল্যবান সব সম্পদ দিয়ে। ভাবুন একবার, এই একটা বাক্যেই লেখক আমাদের কিভাবে এক শিশুর একান্ত ব্যক্তিগত জগতের গভীরে নিয়ে যাচ্ছেন। গল্পের এই প্রথম অংশটা কিন্তু পুরোটাই অপুর ওই ছোট্ট জগৎকে নিয়ে, আর এখানেই গল্পের মূল সুরটা বাধা হয়ে যায়। কিভাবে খুব সাধারণ ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যেও অসাধারণ আনন্দ আর মূল্য খুঁজে পাওয়া যায়। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো লেখক যেভাবে এই সাধারণ জিনিসগুলোকে মহামূল্যবান সম্পত্তি বলছেন। এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায় যে অপুর ভেতরের জগৎটা কতটা ধনী। এই সামান্য জিনিসগুলোই তার কাছে যেন এক বিশাল সাম্রাজ্যের সমান। এতক্ষণ তো জগৎটা ছিল শুধু অপুর, তাই না? কিন্তু হঠাৎ করেই সেই জগৎটা একজনের থেকে বেড়ে দুজনের হয়ে যায়, কারণ সেখানে এসে হাজির হয় অপুর দিদি দুর্গা, আর সাথে নিয়ে আসে এক গোপন অভিযান আর দারুণ এক রোমাঞ্চ। দুর্গার প্রথম কথাই ছিল, মা ঘাট থেকে আসেনি তো? এই একটা প্রশ্নই যেন ভাই বোনের মধ্যেকার গোপন বোঝাপড়ার দেওয়ালটা তুলে দেয়। এটা তাদের নিজস্ব জগৎ, বড়দের থেকে একদম আড়ালে। আর এই টকা মাখানোর ছোট্ট ঘটনাটাই তাদের সম্পর্কের আসল দিকটা আমাদের সামনে তুলে ধরে। দুর্গার দুঃসাহসিকতার সাথে এখানে মিশে যায় অপুর সতর্ক উত্তেজনা। লেখক এখানে স্বাদ, গন্ধ আর ধরা পড়ার ভয় সবকিছু মিশিয়ে একটা অসাধারণ মুহূর্ত তৈরি করেছেন। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে তাদের দুজনের চরিত্রটা ফুটে উঠেছে, তাই না? দুর্গা হল সেই নেত্রী যে বাইরের জগৎ থেকে গুপ্তধন সংগ্রহ করে আনে, আর অপু তার বিশ্বস্ত সঙ্গী যে বাড়ির নিয়মকানুনের গলিঘুজি পার হতে সাহায্য করে। ওদের মিশন তো সফল, কিন্তু অপু উত্তেজনায় প্রায় সব ফাঁস করেই দিচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে শোনা গেল মায়ের ডাক। সঙ্গে সঙ্গে তারা সব প্রমাণ লোপাট করতে ব্যস্ত হয়ে পড়ল, আর দুর্গার নারকেলের মালাটা পাশের জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল। চলুন এবার ক্যামেরাটা একটু ঘোরানো যাক। একই বাড়ির ভেতরে কিন্তু সম্পূর্ণ অন্য একটা জগতে প্রবেশ করব আমরা, যেখানে এক অন্য আলোচনা চলছে। আর এটাই গল্পে এক অসাধারণ বৈপরীত্য তৈরি করে। এখানেই আমরা গল্পের মূল টানাপুরেনটা একেবারে চোখে দেখতে পাই। একদিকে শিশুদের চিন্তাহীন মুহূর্তের আনন্দের জগৎ, আর ঠিক তার পাশেই একই ছাদের তলায় চলছে তাদের বাবা মা হরিহর আর সর্বজয়ার কষ্টকর দুশ্চিন্তার জগৎ। আর এই সমস্ত দুশ্চিন্তার মূলে রয়েছে মাত্র একটা সংখ্যা, ৮ টাকা। এই একটা সংখ্যাই তাদের আর্থিক সংগ্রামকে এক কঠিন বাস্তবতায় এনে দাঁড় করিয়ে দেয়, আর সর্বজয়ার হতাশাটাকে স্পষ্ট করে তোলে। তাদের কথা শুনলেই বোঝা যায় জীবনটা কেমন যেন একটা সুতোর ওপর ঝুলছে। অন্য গ্রামে পুরোহিতের কাজ পাওয়ার প্রস্তাবটা একদিকে যেমন আশার আলো, তেমনি আবার এক সামাজিক দ্বিধা যা তাদের খুব সাবধানে পার করতে হবে। আচ্ছা, বড়দের এই চিন্তার জগৎ থেকে বেরিয়ে গল্পটা কিন্তু আবার ফিরে আসছে দুর্গার কাছে। আর এখানেই লেখক আমাদের দেখান যে একটা শিশুর মন কিভাবে এইসব ভারী দুশ্চিন্তা থেকে একদম মুক্ত থাকে। এই ঘটনা প্রবাহটা কি দারুণ, তাই না? ভাবুন, মেয়েটা বাড়ি ফিরল, কিন্তু দরজা বন্ধ। বাবা মায়ের উদ্বেগের আঁচও পেল কিছুটা, কিন্তু তার মনোযোগ সঙ্গে সঙ্গেই প্রকৃতির আরেকটা ছোট বিস্ময়ের দিকে চলে গেল। এটাই শৈশব। তার মাথায় কিন্তু বাবা মায়ের চিন্তা নেই, তার মাথায় ঘুরছে এই সাধারণ তাৎক্ষণিক বিজয়ের আনন্দ, যে সে সবার আগে বিচিগুলো খুঁজে পেয়েছে। এটাই হলো শৈশবের নিজস্ব জগৎ। সবশেষে চলুন একটু বড় ছবিটা দেখি। কেন এই আপাতদৃষ্টিতে সাধারণ দৃশ্যগুলো আসলে গল্প বলার এক অসাধারণ নিদর্শন আর লেখকের দৃষ্টিভঙ্গির নিখুঁত উদাহরণ? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুধু একটি গল্প বলছিলেন না, তিনি জীবনের এক অসাধারণ আলেখ্য তৈরি করছিলেন। তার লেখার জাদু এখানেই যে তিনি দেখান দারিদ্র্য বা কষ্ট জীবনে থাকলেও তা কখনো শৈশবের বিস্ময় আর আনন্দকে নিভিয়ে দিতে পারে না। তাহলে এই পুরো আলোচনা থেকে একটা ব্যাপার স্পষ্ট হয়, লেখকের আসল প্রতিভা এখানেই যে তিনি শৈশবের চিরন্তন আর সার্বজনীন সত্যগুলোকে খুব নির্দিষ্ট ছোট ছোট মুহূর্তের মাধ্যমে জীবন্ত করে তুলেছেন। তাহলে মূল কথাটা এই দাঁড়ায়, গল্পটি একদিকে বাবা মায়ের টাকার জন্য সংগ্রাম, আর অন্যদিকে শিশুদের একটা ভাঙা বাঁশি বা একমুঠো বিচি থেকে অফুরন্ত আনন্দ তৈরি করার ক্ষমতার মধ্যে এক দারুণ বৈপরীত্য তুলে ধরে। শৈশবের আসল ঐশ্বর্য যে বস্তুগত নয়, বরং কল্পনা আর আবিষ্কারে, এই ভাবনাটাই লেখক আমাদের জন্য রেখে গেছেন।